So I'm going to start your spoken session. So first of all, you have to know that how can we learn speaking English? What kinds of strategy or technique we should follow for developing our spoken skill? So যারা আমার একদম ফার্স্ট ক্লাস থেকে আমার এই কোর্সটাতে জয়েন করেছিলেন, যারা যুক্ত ছিলেন একদম প্রথম দিন থেকে, তাদের প্রত্যেককে আমি একটা বিষয় সম্পর্কে বলেছি, যেটা প্রাইমারি থিং, সেটা হচ্ছে যে ইংরেজিতে কোনো একটা বাক্য তৈরি করতে গেলে বা কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের হচ্ছে একটা পার্টিকুলার স্ট্রাকচারের প্রয়োজন হয়। স্ট্রাকচারটা কি? একটা সাবজেক্টের প্রয়োজন, সাবজেক্টের পরেই আমার ভার্ব থাকে, তারপরে থাকে আমার এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে আমার অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকে। এই যে একটা স্ট্রাকচার আমি দেখাইছিলাম আপনাদের, এই স্ট্রাকচারটাকে মেনটেন করে ইংরেজিতে যে কোনো সেন্টেন্স লেখা যায়, যে কোনো বাক্য তৈরি করা যায়। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। যারা একদমই দুর্বল, যারা বোঝেন না, যারা ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারছেন না, মনোযোগ দেন। এই জায়গাটা থেকে শিখতে পারবেন। আপনি যতই দুর্বল থাকেন, যে কেউ শিখতে পারবেন। একটা বাক্য তৈরি করতে গেলে সাবজেক্টের প্রয়োজন, সাবজেক্টের পরে ভার্ব থাকবে, তারপর এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল থাকে। এগুলোকে বলা হয় সেন্টেন্সের এলিমেন্ট বা সেন্টেন্সের উপকরণ। এখন দেখেন, এই স্ট্রাকচারটা মূলত কি জানেন? স্ট্রাকচারটা হচ্ছে মূলত পার্ট অফ স্পিচ, যেটা আমি বিগত ক্লাসগুলো থেকে, গ্রামার ক্লাসগুলো থেকে আপনাদেরকে আমি দেখিয়েছি। অর্থাৎ আপনি একটা সাবজেক্ট লিখবেন, সাবজেক্ট বলতে কাকে বোঝাচ্ছে? সাবজেক্ট বলতে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আপনার আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রহিম, করিম। এগুলো কিন্তু একটা সেন্টেন্স বা একটা বাক্যের সাবজেক্ট হয়ে থাকে। অর্থাৎ এই সাবজেক্টগুলো নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর সীমাবদ্ধ। এখন আমি বলছিলাম যে আপনারা ইংলিশে যে বাক্যই তৈরি করেন না কেন, একটা বাক্য তৈরি করতে গেলে আমার শব্দের প্রয়োজন হয়, ওয়ার্ডের প্রয়োজন হয়। তো প্রতিটা সেন্টেন্স বা বাক্যের প্রতিটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই 8 প্রকার পার্ট অফ স্পিচের প্রত্যেকটাই ব্যবহৃত হয় আমরা যখন ইংরেজিতে একটা বাক্য তৈরি করি, সেই বাক্যের ওয়ার্ড গুলোতে। তো পার্ট অফ স্পিচের ভিতর নাউন এবং প্রোনাউন একদম সেন্টেন্সের শুরুতে বসে, সাবজেক্টের জায়গায় থাকে। তারপরে থাকে ভার্ব, তারপরে অবজেক্টে ওই নাউন প্রোনাউনই থাকে। আবার ওই অবজেক্টে যে নাউন প্রোনাউন থাকে তাকে মূলত মডিফাই করে অ্যাজেক্টিভ অথবা প্রেপোজিশনও নাউন প্রোনাউনের জন্য বসে। আবার আরেকটা পার্ট অফ স্পিচ আছে আমাদের অ্যাডভার্ব। সেটার কাজ হচ্ছে একটা সেন্টেন্সে ভার্বকে মডিফাই করা, ভার্বকে বাড়িয়ে বলা। ইভেন অ্যাডভার্ব নিজেকে নিজে মডিফাই করতে পারে, আরেকটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। এরকম এগুলো হচ্ছে ওয়ার্ডের ফরমেশন। কথাগুলো বোঝেন, আমি শিখাচ্ছি, দেখাচ্ছি। এগুলো হচ্ছে ওয়ার্ডের ফরমেশন, ওয়ার্ডের ফাংশন, যে কোন ওয়ার্ড কার জন্য বসে, কোন ওয়ার্ড কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এই জিনিসগুলো বুঝতে হয়। এটা বুঝতে পারলে কি হয়, যে কোনো বাক্যের অ্যাকচুয়াল মিনিংটা বের করা যায়, যে কোনো বাক্যের অ্যাকচুয়াল মিনিংটা বের করা যায়। ওকে। এরপর আরেকটা যে বিষয়, সাবজেক্টের পরে প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা বাক্যে থাকে ভার্ব। এই ভার্বকে বলা হয় ইংরেজি ভাষার প্রাণ, ইংরেজি ভাষার হার্ট। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। কোথায় বসে? সাবজেক্টের পরেই বসে, যেটা কাজ করা বোঝায়, অ্যাকশন দেওয়া বোঝায়। এই ভার্ব গুলো মূলত আমাদের জানতে হয়। এই ভার্বের যত বেশি ভোকাবুলারি সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকবে, তত দ্রুত আপনি ইংরেজি শিখতে পারবেন। আর এই যে আমরা স্পোকেন ইংলিশ বলি, স্পোকেন ইংলিশ, ইংলিশে কথা বলা, স্পোকেন ইংলিশ বিষয়টা হচ্ছে মূলত এই ভার্বের সাথে কানেক্টেড। এই ভার্বের ওলট পালটের মাধ্যমে ইংলিশের কথার ওলট পালট হয়, টাইমের পরিবর্তন হয়, সেন্সের পরিবর্তন হয়। কার মাধ্যমে? ভার্বের মাধ্যমে। এই যেটা বলি স্পিকিং, যেটা বলি স্পোকেন ইংলিশ, যেটা বলি আমরা ইংলিশে কথা বলতে পারি না, এটা না পারার একমাত্র রিজন, মেইন রিজন, ভার্বের জায়গাটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকা, ভার্বকে সঠিকভাবে চেঞ্জ করতে না পারা।
এটা ভার্বের ভোকাবুলারি ভালোভাবে না জানা। এটা যারা জানবে, এটা যারা পারবে, সেই ইংলিশে কথা বলতে পারবে। অর্থাৎ যেটা স্পোকেন ইংলিশ, যেটা আপনাদেরকে আমি শিখাবো, সেটা মূলত কি? সেটা মূলত ভার্বের ফাংশন, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে এইখানে। এগুলো আগেও দিয়েছি, আমি আবারও পাঠিয়ে দিব। এখানে আমার 200টা ভোকাবুলারি আছে, এগুলো সবই ভার্ব। এই ভোকাবুলারি গুলো দুই ভাবে হয়, একটাকে বলা হয় রেগুলার বা উইক ভার্ব, আর একটাকে বলা হয় ইরেগুলার বা স্ট্রং ভার্ব। যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম আলাদা, একটু ডিফারেন্ট, একটু কঠিন, সেগুলোকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। আর যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম, সেগুলোকে রেগুলার বা উইক ভার্ব বলে। ওকে। এইখানে 200টা ভার্ব আছে। এই 200টা ভার্ব মোস্ট ইউজফুল ভার্ব, অর্থাৎ যে ভার্ব গুলো আমরা বাংলায় আমাদের ডে টু ডে লাইফে হর হামেশা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, বাট এদের প্রপার মিনিংটা না জানার কারণে, এদের ফর্ম গুলো না জানার কারণে, এদেরকে দিয়ে সঠিক প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। মনে রাখেন, স্পোকেন ইংলিশ মানে ভার্বের ফাংশন, ভার্বকে চেঞ্জ করা, ভার্বের পরিবর্তন করা, যেটা, এবং ভার্বের ভোকাবুলারি প্রচুর পরিমাণে জানা, যেটা না থাকলে, যেটা না হলে আমরা ইংরেজি ভাষাটা শিখতে পারবো না, ইংলিশে কথা বলতে পারবো না, ইংলিশে কমিউনিকেশন করতে পারবো না, কোনোভাবেই আমরা কমিউনিকেট করতে পারবো না। এই হচ্ছে মেইন বিষয়। এখন এখানে যে ভার্ব গুলো আছে যদি একটু দেখেন, কল মানে ডাকা, ক্যান্সেল মানে বাতিল করা, ক্যারি মানে বহন করা, কজ মানে কারণ, সেলিব্রেট মানে উদযাপন করা, ক্লিন মানে পরিষ্কার করা, হাউন্ড মানে শিকার করা, আইডেন্টিফাই মানে চিহ্নিত করা, ইগনোর মানে অবজ্ঞা করা, মানে কি এগুলো সব কাজ। এবং এগুলো খুব ইউজফুল, আবারও বলছি, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি। আপনি যদি অ্যাটলিস্ট এই 200টা ভার্বেরও বাংলা অর্থ এবং তিনটা ফর্ম জানেন, বিশ্বাস করেন আর কোনো ধরনের ভোকাবুলারিও শেখা লাগে না ইংরেজি ভাষাটা ভালোভাবে আয়ত্ত করার জন্য। তো এই ভার্বের ফর্মটা আমাদের শিখতে হবে, এটা হচ্ছে আমাদের প্রধান কাজ। এবার আমি কি বলছি, আমরা যে স্পোকেন ইংলিশের কথা বলছি, ইংরেজি বাক্য তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা লাগে। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে মূলত সাবজেক্ট। সাবজেক্ট বলতে আগেও আমি আপনাদের এগুলো দেখাইছি, আই, উই, আপনার ইউ, আপনার হি, সি, দে, হ্যাঁ, রহিম, করিম, এগুলো একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়। এই সাবজেক্টের পরে যখন আমি ভার্বটা বসে, অর্থাৎ যেটাকে কাজ করা বলছি, অ্যাকশন দেওয়া বলছি, আই প্লে, আমি খেলি, বা আই ইট, আমি খাই। আপনি যদি বলেন উই প্লে, আমরা খেলি। আপনি যদি বলেন ইউ ডু, তুমি করো। আপনি যদি বলেন হি ড্রাইভ, সে চালায়। আপনি যদি বলেন শি ড্র, সে আঁকে। আপনি যদি বলেন দে গো, তারা যায়। আপনি যদি বলেন রহিম স্পিক, রহিম বলে। এইভাবে প্রতিটা সেন্টেন্সে কিন্তু সাবজেক্টের পরেই ভার্ব বসায়। ভার্ব আমাদের বসাতে হবে। এই ভার্ব যদি আপনি বসাতে পারেন, তাহলে অবজেক্টের যে জায়গাটা, এক্সটেনশনের যে জায়গাটা, অর্থাৎ যেটাকে আমরা অ্যাডভার্ব, কমপ্লিমেন্ট, অবজেক্ট বলি, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। আমি খাই, আমি কি খাই, এটা আপনার সিচুয়েশন অনুযায়ী হয়ে যাবে অলরেডি অটোমেটিক্যালি। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। সো ইফ ইউ সে দ্যাট আই ইট রাইস, আমি ভাত খাই, সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। উই প্লে ফুটবল, এই সাবজেক্ট আর ভার্ব বসালে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে, এবং আপনারা বুঝতে পারছেন আমরা একটা কমপ্লিট সেন্টেন্স কিন্তু তৈরি করছি। বাট আমাদের মেইন প্রবলেমটা কোথায়? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। রহিম স্পিক ইংলিশ, রহিম ইংরেজিতে কথা বলে। এই যে প্রতিটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের পর দেখেন এক্সটেনশনের যে জায়গাটা, এটা আমার হয়ে গেছে, এটা অটোমেটিক্যাল চলে আসে। হি ড্রাইভ, সে চালায়, মানুষ চালায় কি, গাড়ি চালায়। সি ড্র, মানুষ আঁকে, কি আঁকে, ছবি আঁকে, অন্য কিছু তো রাখেন। তো সাবজেক্ট আর ভার্ব বসালে এই অবজেক্টের যে জায়গাটা, যেটা বলছি বারবার বলছি, এটা অটোমেটিক্যালি চলে আসে। এখন আমরা ইংরেজিতে কথা বলতে পারি না কেন? কথা বলতে না পারার মেইন রিজনটা কি? মেইন রিজনটা হচ্ছে আমরা ভার্বকে চেঞ্জ করতে পারি না। অর্থাৎ এইখানে যে ভার্ব গুলো আপনারা দেখছেন, এই যে ইট, এই যে প্লে, দেখেন এগুলো কিন্তু আমাদের একবারে শিখতে গেলে হবে না, একটু একটু করে এগোতে হবে। টেন্সের উপর অনেকগুলো সেশন আমি ভাগ করে ক্লাস নিব আপনাদের, যাতে করে এই জায়গাটা খুব ভালোভাবে আপনারা শিখতে পারেন। এই ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা, গো মানে যাওয়া, স্পিক মানে বলা, এগুলো হচ্ছে আমাদের সব ভার্ব। কথাটা বুঝেন।
এই প্রতিটা ওয়ার্ড আমাদের ভার্ব, এক নাম্বার বিষয় এটা। এখন এই যে ভার্ব গুলো আমি সাবজেক্টের পরে লিখলাম, এই ভার্ব গুলো হচ্ছে সবই প্রেজেন্ট ফর্মের ভার্ব। একটা ভার্বের 5টা ফর্ম থাকে, কথাটা মনে রাখেন, যারা ইংরেজি কিছুই পারেন না ভালোভাবে বোঝেন। প্রতিটা ভার্বের 5টা ফর্ম থাকে। V1 মানে ভার্ব অন বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? ভার্ব অন বা প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে যেটা বেস ফর্ম বা রুট ফর্ম, অর্থাৎ এইখানে যে ফর্মগুলো লিখছি এগুলো সবই V1 বা প্রেজেন্ট ফর্ম, কথাটা বোঝেন। এরপরে থাকে ভার্বের পাস্ট ফর্ম, V2, বা এটাকে কি বলা হয়, ভার্বের পাস্ট ফর্ম। এরপর থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে এই যে V2 যেটা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স গুলোতে বসে। কোন টেন্সের কথা বলছি? পাস্ট ইনডিফিনিট টেন্সে। এবার V3, এটাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট না কিন্তু, পাস্টের পরে এরকম একটা জিনিস, পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যে ফর্মটা পারফেক্ট টেন্স গুলোতে বসে থাকে। কোন টেন্স বললাম? পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্ট। এবং প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সমস্ত স্ট্রাকচার এই V3টা বসে। এই V3 ফর্মটা খুবই দরকার জানা প্রতিটা ভার্বের, যেমন এই ইটের V3টা কি এটা জানতে হবে, প্লে এর V3টা কি, ডু এর V3টা কি, ড্রাইভ এর V3টা কি, ড্র এর V3টা কি, গো এর V3টা কি, স্পিক এর V3টা কি। এটা যদি আপনারা না জানেন, আপনি যেখান থেকে ইংরেজি শেখেন না কেন, যত ভালো ইংরেজি শেখেন না কেন, যে রুলস বা স্ট্রাকচার শেখেন না কেন, কোনো কাজ হবে না। এটা একদম বেসিক, এটা একদম কম্পালসারি থিংস, এটা বুঝে তারপরে সামনের দিকে এগোতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আরেকটা ফর্ম, যেটা সেটা হচ্ছে, সরি, আরেকটা ফর্ম যেটা সেটা হচ্ছে V4। V4 এটাকে বলা হয় কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, প্রোগ্রেসিভ ফর্ম, প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস ফর্ম। এই V4 বা এখানে আরেকটা ফর্ম আছে V5। এই V5 বলতে ভার্বের থার্ড পারসন ফর্মকে বোঝায়। কি ফর্ম বলছি? থার্ড পারসন ফর্ম। অর্থাৎ এই যে V4 বা V5, মানে এই যে লাস্টে যে দুটো ফর্ম আমি লিখলাম, এই দুটো ফর্ম আমাদের সাবকন্টিনেন্টের বা মানে বেশিরভাগ গ্রামার বইগুলোতে দেওয়া থাকে না। এগুলো টেন্স শেখার সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যায়। এই যে লাস্টের দুটো ফর্ম মেইনলি জানতে হয়, V1 V2 V3, বাট এগুলো জানার প্রয়োজন আছে দুই একটা জায়গায়। V4 V3 V5 এই ফর্মগুলোর কিছুটা চেঞ্জ আছে, এই জিনিসগুলো আমরা অনেকে বুঝি না। যেমন মনে করেন, আমরা জানি এই যে V5 যেটা থার্ড পারসন ফর্ম, এটা কোথায় বসে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এই ভার্বের সাথে এস বা ইএস হয়। এটা একটা নিয়ম টেন্সের, এটা বললে সবাই বুঝবে। কিন্তু এটা যে ভার্বের V5 ফর্ম, সেটা কেউ বুঝবে না। এখন আমি যদি বলি যে আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, যদি বলি সে স্কুলে যায়, আমাকে লিখতে হয় হি গোস টু স্কুল, ওই নিয়ম অনুযায়ী। ওই গোসটা কেন বসছে? আমরা যারা টেন্স শেখার মাধ্যমে ভাষাটাকে শিখি, আমরা মনে করি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয়। এই জন্য গো এর পরে, সরি, গো না বসে আমার সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে গোস বসছে। কিন্তু এটা কি সব জায়গায় খাটবে? আমি যদি বলি যে তার একটা গাড়ি আছে, তাহলে হ্যাভ মানে আছে। আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, তাহলে তার একটা গাড়ি আছে, হি হ্যাভস এ কার, এটা বলবো আমি? গো যেমন গোজ বলছি, রাইট যেমন রাইটস বলছি, স্পিক যেমন স্পিক্স বলছি, ড্রাইভস বলছি, প্লেস বলছি, ইটস বলছি, তো ওখানে কি হ্যাভস বলবো? না। হ্যাভ এর থার্ড পারসন ফর্ম বা V5 হ্যাভস না, এটা হচ্ছে হ্যাজ। আমি যদি বলি, আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ আ কার, তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের থার্ড পারসন ফর্ম বলবে। থার্ড পারসন বলতে V5। সেই হ্যাভ ভার্বটা কিন্তু ভিন্ন। প্রত্যেকটা ভার্বের থার্ড পারসন ফর্ম ভার্বের সাথে এস বা ইএস হলেও এটা তা না, ভিন্ন। তো এই জন্য আমাকে জানতে হবে V4 কোনটা, V5 কোনটা। এই যে হ্যাভ এর কন্টিনিউয়াস ফর্ম হ্যাভিং, বাট এই হ্যাভিং মানে যেটা V4, এটা সব সব সিচুয়েশনে বসানো যায় না। ইটিং এবং এক্সপেন্ডিং টাইম, এই জায়গাটাতে হ্যাভিংটা কি ইউজ করা যায়, মানে এর বিভিন্ন ফাংশন আছে যেগুলো আমাকে জানতে হয়। এই জন্য 5টা ফর্ম সম্পর্কেই কনসেপ্টটা রাখা ভালো। তো যেটা আমি আপনাদের বলছি, এই যে ভার্বের ফর্ম থাকে 5টা, এই ফর্মগুলো আমাদের কেন জানতে হবে, কোন কাজে লাগবে? এর মেইন রিজনটা হচ্ছে, আমরা যখন ইংলিশে কথা বলবো, আমরা কথা বলতে গেলে কখনো কিন্তু একটা স্টেবল
পজিশনে কথাকে রেখে বা একটা স্টেবল টাইমে কথাকে রেখে বলতে পারি না। ইংলিশে একটা কথা বলতে গেলে বিভিন্ন ওয়েতে আমার একটা কথাকে বলতে হয়, বিভিন্ন ভাবে আমার একটা কথাকে বলতে হয়। ইংরেজিতে কথা বলতে গেলে বা ইংরেজিতে কথা বলার জন্য সময়ের পরিবর্তনের প্রয়োজন হয়। কেউ যদি আপনাকে বলে আপনি কি ভাত খেয়েছেন, ইংরেজিটা কি জানেন? হ্যাভ ইউ ইটেন রাইস? আপনি বলছেন যে না আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। আপনি কি খাবেন? উইল ইউ ইট রাইস? সে বলতেছে আমি এখন খাচ্ছি, ইয়েস আই অ্যাম ইটিং রাইস। আবার একজন বলছে যে আমি কিন্তু খাবো না, আমি সকালে খেয়েছিলাম, আই উইল নট ইট রাইস, আই এট রাইস ইন দ্য মর্নিং। এই যে আমি বাংলায় কিছু কথা বললাম যে আপনি কি খেয়েছেন, না আমি খাইনি, আপনি কি এখন খাবেন, হ্যাঁ আমি এখন খাচ্ছি। আরেকজন বলতেছে না আমি এখন খাবো না, আমি সকালে খেয়েছিলাম। তাহলে এই যে আমি খাই, খেয়েছি, খেয়েছিলাম, খাবো, খাচ্ছি, মানে ইট মানে খাওয়া, এটা আমরা জানি। বাট আমি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কথা বলছি, কনভারসেশন করছি, কমিউনিকেশন করছি, তখন কিন্তু আমার বাংলায়, আমাদের মাদার টাং তো বাঙালি, তো বাংলায় কিন্তু আমার টাইমের চেঞ্জ করতে হচ্ছে, কথার পরিবর্তন হচ্ছে। একটা টাইমে কথা বলে আমি কখনো এগোতে পারবো না যে তুমি কখন খাও, আমি এখন খাই, সে কি খায়, সে কি খায় না, এরকম না। আমাকে বলতে হচ্ছে তুমি কি খেয়েছিলে, না খাইনি, না খাবো, না খাইতেছি, না খেয়েছিলাম। এরকম খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে কিন্তু আমাদের বলতে হচ্ছে। এই যে বিভিন্ন টাইমে একটা কথাকে আপনি বলছেন, খাওয়া কথাটাকে বিভিন্ন টাইমে পরিবর্তন করছেন আপনি, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা হয়ে থাকে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। বাট আমরা কি জানি? আমরা জানি যে টেন্সের স্ট্রাকচার শিখতে হয় সময়ের পরিবর্তনে করার জন্য। টেন্স মানে কি? টাইম, সময়। আমরা কথা বলতে গেলে একটা সময়কে ধরে কথা বলতে পারি না, বিভিন্ন সময়কে মেনটেন করে কথা বলতে হয়। আর এই বিভিন্ন সময়ে কথা বলার জন্য টেন্স শেখা লাগে। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই তিনটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে তিনে চারে 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার জানা থাকলে একটা পার্টিকুলার ভার্বকে, একটা পার্টিকুলার কথাকে আপনি 12 দিকে, 12 ভাবে, 12টা ওয়েতে, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। সে ভাত খায়, সে ভাত খেয়েছিল, সে ভাত খাবে, সে ভাত খাইতেছে, সে ভাত খাইতেছিল, সে ভাত খাইতে থাকবে। এই যে খাওয়া, খাওয়া কথাটাকে 12 ভাবে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন যদি টেন্স শেখেন। আমরা টেন্স শিখি, কিন্তু এই টেন্সটা মূলত কি? টেন্সের যে স্ট্রাকচার, এটা হচ্ছে কিন্তু মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এইটাই আমরা কিন্তু বুঝি না। এক একটা টেন্সের স্ট্রাকচারে কিছু অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের পরিবর্তন হয়ে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কথার পরিবর্তন হয়। এবং এই কথার পরিবর্তনটা আমরা যখন ইনস্ট্যান্টলি ইংলিশে স্পিকিং করি, কনভারসেশন করি, কমিউনিকেশন করি, আমাদের করার প্রয়োজন হয়। সেটা বাংলায় করতে পারি, বাট ইংলিশে ভার্বের ফর্ম সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকার কারণে, টেন্স জানা সত্ত্বেও সেটার উপর প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে, আ- এবং যে টাইমে আমি বাংলায় কথাটা বলতেছি, আমি যে ইংলিশে এই কথাটা বলতে চাচ্ছি, কনভার্ট করতে চাচ্ছি, ওই টাইমটা মেনটেন করার জন্য যে ভার্বটাকে আমার বসাতে হবে, সেই ভার্বের ফর্মটা ইনস্ট্যান্টলি আমি মনে, মুখে নিয়ে আসতে পারতেছি না। শুধুমাত্র এই প্রবলেমের কারণে আপনি ইংলিশে স্পিকিং করতে পারেন না, আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো এই প্রবলেমটা থেকে মূলত আমাদের ওভারকাম করতে হবে। তাহলে স্পোকেন ইংলিশ জিনিসটা কি, এটা আমি নিশ্চয়ই আপনাদের বোঝাতে পারছি। আমাদের বাধাটা কোথায়? আমরা কেন কথা বলতে পারি না? কারণ হচ্ছে কথা বলতে গেলে একটা কথাকে বিভিন্ন ভাবে বলতে হয়, বিভিন্ন টাইমে চেঞ্জ করতে হয়, আর এই টাইমে চেঞ্জ করার জন্য টেন্স শেখা লাগে। টেন্সটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। আমরা টেন্স শিখি বা শুধু ওইটা শিখেই বসে থাকি, ওটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করি না, এবং জিনিসটাই বুঝি না টেন্স আসলে কি। টেন্স আসলে ভার্বের ফর্মের পরিবর্তন, বাট আমাদের টেন্স জানি ঠিক আছে, কিন্তু ভার্বের ফর্ম সম্পর্কে আমরা অনেকেই জানি না। হয়তো 10টা, 20টা, 50টা জানতে পারেন, শত শত ভার্ব আছে যার থার্ড পার্সন, থার্ড ফর্ম বা সেকেন্ড ফর্ম আপনি জানেন না। না জানার কারণে একটা কথা বাংলায় ভাবছেন, দেখেও বুঝতে পারছেন যে এটা কোন টেন্সের ভিতর যাবে, বাট ভার্বই তো জানেন না, তো টেন্স শিখে লাভ হবে কি? আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংরেজি কি? এখন আপনি
টেন্স জানেন যে চালিয়েছিল অতীতকাল বোঝায়, বাংলায় ল লাম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। চালানো ইংরেজিটা কি, এইটাই আপনি জানেন না। এখন ধরেন আপনি জানেন যে চালানো ইংরেজি ড্রাইভ, এখন চালিয়েছিল বলার জন্য তো আমার টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি টু, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ড্রাইভের পাস্ট ফর্ম কি, এইটা যদি আপনি না জানেন, তাহলে কি কখনো ওই কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন অন্য কোনো স্ট্রাকচার দিয়ে, অন্য কোনো ভাবে, যে সে গাড়ি চালিয়েছিল? আপনাকে তো আগে জানতে হবে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, আগে ভার্বের ফর্ম জানতে হবে, তারপরে গিয়ে টেন্স শিখতে হবে। বাট আমরা করি উল্টাটা, আমরা ভার্ব সম্পর্কে কোনো কনসেপ্টই রাখি না। প্র্যাকটিস করতে করতে হয়তো অল্প কিছু আমরা জানি, বাট শত শত ভার্ব আছে যেগুলো আমরা জানিই না, কিন্তু আমরা টেন্স শিখি, টেন্স শিখে ওইখানেই রেখে দিই, ওটাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি না। এই জন্য ইংলিশে কথা বলতে পারি না। আমার কথাগুলো কি কেউ বুঝতে পারছেন? আমার কথার সঙ্গে মিলতেছে আপনাদের? যারা আপনার ইংলিশে কথা বলতে চান, বলার চেষ্টা করেন, তারা পারেন না, স্যার আপনার কেন পারেন স্ক্রিন না? দেখাবে না, স্ক্রিন তো দেখা। স্ক্রিন না দেখতে পেলে লিভ নিয়ে আবার জয়েন দেন, আর সেটাও না পারলে গুগল মিট আরেকবার ইনস্টল করেন, আনইনস্টল করে দিয়ে, তাহলে দেখা যাবে। এটা আমার এখানে সমস্যা না, আপনার সমস্যা। আমার কথা কি বুঝতে পারছেন অন্যরা আমি কি বলছি? হ্যাঁ সব কিছু হ্যাঁ বুঝতে পারছি। তাহলে আমাদের কাজটা কোথায়, কোথায় কাজ করতে হবে? ভার্বের ফর্মকে নিয়ে কাজ করতে হবে, ভার্বকে চেঞ্জ করতে হবে। আমি বাংলায় এমন একটা কথা ভাবতেছি, যে কথাটা আমি ইংলিশে বলতে চাচ্ছি, অথচ আমি ভার্ব জানি না, তাহলে আমি কিভাবে বলবো? মনে করেন আপনি বাসায় বসে আছেন, সবসময় প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করবেন। আপনি বাসায় বসে আছেন, এখন আপনি একটা কাপে কফি খান, আপনার খুব শখের একটা কাপ, কেউ আপনাকে সেটা গিফট করেছিল হয়তো, কাপটা কেউ, আপনার একটা ভাই বা আপনার ছোট বোন, কেউ একজন ভেঙে ফেলছে, না বুঝেই ভেঙে ফেলছে। তো আপনি বলছেন যে এই কাপটা কে ভাঙলো, কাপটা কে ভাঙলো, কে ভেঙেছে? যদি সেই কাজটা, এই যে কথাটা আমি বললাম, এই কাপটা কে ভেঙেছে, যদি মনে করেন এই কাজটা খুব বেশিক্ষণ আগে হয়নি, আপনি বিকালেই কফি খেয়েছেন, সন্ধ্যাবেলা এসে দেখছেন ভেঙে গেছে, তাহলে এটা আপনি বলবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। তবে ভাঙা ইংরেজি কি, এটা আপনাকে আগে জানতে হবে না? আর যদি আপনি বাসার বাইরে যান, 2 দিন আগে কেউ ভেঙেছিল, 5 দিন পরে এসে আপনি দেখছেন কাপটা ভাঙা, তো আপনি বলছেন যে কাপটা কে ভেঙেছিল, তাহলে এটা করবেন আপনি পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। অর্থাৎ এটা সিচুয়েশন বুঝে আপনাকে ইউজ করতে হবে যে আমি কোন টেন্স ব্যবহার করব। এখন এই টেন্সের স্ট্রাকচার তো জানতে হবে, টেন্সের স্ট্রাকচারটা কি, এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম থাকে। তাহলে আপনি যদি বলেন এই কাপটা কে ভেঙেছে, তাহলে ভাঙা ইংরেজি কি, ব্রেক মানে ভাঙা। এখন এই ভাঙা, আমি যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভি থ্রি। ব্রেকের পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি হচ্ছে কোনটা, এটা যদি না জানেন, কথাটা কিন্তু ইংলিশে আপনি বলতে পারবেন না যে কাপটা কে ভেঙেছে। আপনাকে আগে জানতে হবে ব্রেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন। তাহলে আপনি কি বলবেন, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, হু হ্যাজ ব্রোকেন দ্য কাপ, এটা আপনার সেন্টেন্স। আবার আপনি যদি বলেন কাপটা কে ভেঙেছিল, তখন আপনি কি বলবেন, তাহলে ব্রেকের পাস্ট ফর্ম কি, ব্রোক। আপনার ভাই বলছে যে কাপটা আমি ভেঙেছিলাম, তো সেখানে আবার ব্রোকেন বলবেন না, ব্রেকও বলবেন না, সেখানে কি বলবেন, ইয়েস আই ব্রোক দ্য কাপ, আই ব্রোক দ্য কাপ, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইট। অর্থাৎ মেইন জায়গাটা কি, টেন্সের স্ট্রাকচারটা কি, কথা বলতে গেলে টাইমের পরিবর্তন করতে হবে, এটা মাস্ট। বিভিন্ন ওয়েতে বিভিন্ন সময়কে মেনটেন করে একটা কথা বলতে হয়, বাট সেইটা বলার জন্য, সময়ের পরিবর্তনের জন্য টেন্স শিখি। বাট টেন্স কি আগে শিখবো না? টেন্স মূলত কি এটা আগে বুঝতে হবে, টেন্স মূলত ভার্বের ফর্মের চেঞ্জ, অক্সিলারি ভার্ব মেইন ভার্বের ফর্মের চেঞ্জ হয়ে টাইমের পরিবর্তন হয়। তো টেন্স যদি ভার্বের ফর্মে চেঞ্জ হয়, আগে আমাকে ভার্বের ফর্ম জানতে হবে, তারপর টেন্সের কাছে আসতে হবে। এটা হচ্ছে মেইন কথা। তো এই ফাইলটা পাঠিয়ে দিলে, প্রত্যেকে আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করে রাখবেন। এখানে 200টা ভার্ব আছে, মোস্ট ইউজফুল ভার্ব। এই ভার্বগুলো একটা খাতায় উঠাবেন। যেগুলো আপনি জানেন, যেগুলোর ফর্ম জানেন, সেগুলো দরকার নেই। যেগুলো আপনার কাছে কমন মনে হয়, যেগুলো অপরিচিত আনফ্যামিলিয়ার, যেগুলো জানেন না, সেগুলো এখান থেকে নিবেন, নিয়ে একটা খাতায় উঠাবেন আলাদা করে। এবং সেগুলো দিয়ে আমি আপনাদের সেন্টেন্স প্র্যাকটিস করাবো, স্টোরি লেখাবো, অনেক কাজ করাবো। এই ভার্বের ফর্ম দিয়ে অনেক কাজ আছে আমাদের, আমি আজকেই পাঠিয়ে দিব। এর আগেও পাঠিয়েছি যারা ফ্রি ক্লাসে ছিলেন, বাট সবাই তো ফ্রি ক্লাস করতে পারেনি। সো এটা হচ্ছে মেইন বিষয়। এখন আমরা একটু টেন্সের কাছে যাই, টেন্স গুলো একটু দেখে আসি।
এই কথাগুলো বলা প্রয়োজন। এই যত কথা বললাম, যে যে কনসেপ্টটা দিলাম, আমরা সবাই শুধু শিখে যাই, শুধু পড়ে যাই, বিভিন্ন টিউটোরিয়াল দেখি, বাট অরিজিন বিষয়টা বুঝি না, অ্যাকচুয়াল জিনিসটা জানি না। এই জন্যই আমরা নিতে পারি না। আমি কিন্তু এতক্ষণে পড়ালে আপনাদের টেন্স শেষ করে দিতে পারতাম, 10টা 36 বাজে, 36 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু টেন্স শেষ করে দিতে পারতাম, তো কি হতো? টেন্স সব জায়গায় পাবেন, ইউটিউব চ্যানেলে সার্চ দেন, ফেসবুক পেজে সার্চ দেন, বই ওপেন করেন, দ্যাট ইজ দ্য কমন টপিক। যে কোনো টিচারের কাছে শিখতে পারবেন। বাট শিখে তো আপনারা আসতেছেনই, তারপরেও তো ইংরেজি বলতে পারছেন না। কেন পারছেন না? এই যে কনসেপ্টটা আমি এতক্ষণ ধরে দিলাম, যে বক বক করলাম, যে কথাগুলো বললাম, এই কনসেপ্টটাই আমাদের ভিতর নেই। জানি না জিনিসটা আসলে কি, কেন আমি পারছি না, নিজেই জানি না আমি কেন পারছি না। এইটার কারণেই সবকিছু পড়া সত্ত্বেও, সময় দেওয়া সত্ত্বেও ইংলিশতে কথা বলতে পারি না। এই জন্য এই জায়গাগুলো আগে বুঝতে হবে। এই জন্যই আমি এইভাবেই সবাইকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, এখন আমরা একটু টেন্সটা দেখি। টেন্স বলতে কি বলছে, যে কোনো কাজ সম্পাদনের সময়কে টেন্স বলি আমরা। টেন্সের গুরুত্ব ইংরেজিতে অপরিসীম, অর্থাৎ এটা সময় নির্দেশের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ যেটা আমি আপনাদেরকে বললাম, যে কথা বলতে গেলে, কনভারসেশন করতে গেলে, কমিউনিকেশন করতে গেলে বিভিন্ন টাইমে কথা বলতে হবে, সেটার জন্যই টেন্সটা শিখতে হয়। তো টেন্সের টোটাল 12টা ফর্ম আছে, 12টা স্ট্রাকচার আছে। মেইনলি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং প্রতিটা টেন্সের 4টা করে ভাগ আছে, এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 এ 4 এ 12টা। এই 12টা স্ট্রাকচারের ভিতর একটা জিনিস আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, সেটা কি জানেন? সেটা হচ্ছে আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ আমাদের 12টা টেন্সের ভিতর আপনি যদি 9টাকে এক পাশে রাখেন, আর এই 3টাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, মানে সিম্পল পাস্ট প্রেজেন্ট, মানে সিম্পল বলতে আমার ইনডিফিনিট টেন্সকে বোঝাচ্ছে। তো এই 3টা ইনডিফিনিট টেন্স সম্পর্কে যদি আপনি কনসেপ্ট রাখতে পারেন, বিশ্বাস করেন মোস্ট অফ দ্য টাইম যে কোনো কনভারসেশন, যে কোনো কমিউনিকেশন এই স্ট্রাকচার গুলো দিয়ে বেশি করা হয়। তো উম, বাকি 9টা টেন্স এক পাশে রাখবেন, আর এই 3টা টেন্সকে এক পাশে রাখবেন। এই 3টা টেন্সের স্ট্রাকচার অনেক বেশি কাজ করে, অনেক বেশি ব্যবহৃত হয় কনভারসেশন বা কমিউনিকেশন। তো এটা আমাকে আগে একটু ভালোভাবে বুঝতে হবে, এই ফাইল পাঠিয়ে দিলে নিজেরা পড়বেন। যেমন এইখানে একটা টেবিল আছে, যদি এই টেবিলটা আপনারা একটু দেখেন, দেখেন এখানে লেখা আছে স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ একটা বাক্য কিভাবে তৈরি হয়, এখানে একটা টেবিল আছে, একটা ছক আছে। প্রথমে লেখা আছে স্টার্টার। মানে কি? মানে একটা কথা যখন বলবো, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন বলবে, কেউ তো একজন করবে, অর্থাৎ সাবজেক্ট গুলো আছে। আই, উই, ইউ, হি, সি, দে, ইট, রানা, এগুলো হচ্ছে আমার সাবজেক্ট। এরপরে আছে, দেখেন এখানে লেখা প্রেজেন্ট সিম্পল বা V1, অর্থাৎ ভার্বের যে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম গুলো এখানে আছে। রাইট মানে লেখা, সিং মানে গাওয়া, ওয়াচ মানে দেখা, নো মানে জানা, প্লে মানে খেলা, ড্রাইভ মানে চালানো, ড্র মানে আঁকা। এরপর আছে পাস্ট সিম্পল বা V2, অর্থাৎ প্রতিটা ভার্বেরই পাস্ট ফর্ম থাকে। রাইট এর পাস্ট ফর্ম রোড, এইটা আমাদেরকে জানতে হবে, এইটা আমি আপনাদের শিখাবো। সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াচ এর পাস্ট ফর্ম ওয়াচ, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ডিউ, ইট এর পাস্ট ফর্ম এইট। এরপর আছে সিম্পল ফিউচার বা V1, মানে ভার্বের ফিউচার ফর্ম বলতে আসলে কোনো ফর্ম হয় না। V1, V2 আর V3 যেটা, সেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলে। যেমন এই রাইট এর পাস্ট পার্টিসিপল রিটেন, সিং এর পাস্ট পার্টিসিপল সাং, ওয়াস্ট, নোন, প্লেড, ড্রিভেন, ড্রন, ইটেন, গান, এরকম। বাট এইখানে যে ফর্মটা দেখছেন, এগুলো হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের জন্য এগুলোর ব্যবহার হয়। অর্থাৎ এই প্রেজেন্ট ফর্ম গুলো, এই যে প্রেজেন্ট ফর্মের আগে একটা করে উইল বসানো। মূলত ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমার শ্যাল বা উইল প্লাস V1। বাট সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ সাবজেক্ট যদি আই এবং উই হয়, শুধুমাত্র সেই জায়গাতেই বা তখনই শ্যালকে ব্যবহার করা যায়। কিন্তু হি, সি, দে এইসব জায়গায় শ্যাল বসে না। বাট উইলকে আই এবং উই এর সাথেও ব্যবহার করা যায়, হি, সি, দে, ইউ এই জায়গাগুলোতেও ব্যবহার করা যায়। এই জন্য শ্যাল, শ্যাল এনসিয়েন্ট গ্রামারে ব্যবহৃত হতো, মডার্ন ইংলিশ গ্রামারে উইলের ব্যবহার বেশি হয়। এই জন্য শ্যালকে স্কিপ করে যদি সব জায়গায় উইলের ব্যবহার করেন, তাহলে আর কোনো কনফিউশন থাকে না।
তাহলে বাক্য কিভাবে তৈরি করবেন? সাবজেক্ট আর ভার্ব বসাতে হবে, ভার্ব বসালে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। এবং এটাই মনে রাখতে হবে, এই ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমে মূলত সেন্টেন্সের কথার চেঞ্জ হয়ে যায়, টাইমের পরিবর্তন হয়ে যায়, যেটা আমার শেখা লাগবে। আই রাইট এ লেটার, বাংলা অর্থটা হচ্ছে আমি একটা চিঠি লিখি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন হচ্ছে কোন একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে থাকে। সাবজেক্টের পর ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ফর্ম বসালে কি হবে? অতীতে কেউ কোনো কাজ করেছিল, আমি গিয়েছিলাম, খেয়েছিলাম, লিখেছিলাম, পড়েছিলাম, সে এসেছিল, দিয়েছিল, নিয়েছিল। বাংলা ক্রিয়াপদের ল বা লাম বসে, ভার্বের পাস্ট ফর্ম বসে। আর ফিউচার সিম্পলটা কি? উইল প্লাস ভিয়ন, মানে ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে। আমি যাব, খাবো, খেলবো, চলবো, বলবো। অর্থাৎ এই যে সময়ের পরিবর্তন, পরিবর্তনটা হচ্ছে হচ্ছে কিসের মাধ্যমে, কিভাবে? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এখানে আবার দেখেন আছে এস ইএস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি হি, শি, ইট, রানা এইগুলো যদি হয়, তাহলে কিন্তু ওই ভার্বের সাথে এস বা ইএস বসে, যেটাকে আমি বলছিলাম যে ভার্বের থার্ড পার্সন ফর্ম। তাহলে যদি আমরা একটু কম্পেয়ার করে বলি, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। বাংলাটা ভালোভাবে বুঝবেন, আমাদের মাতৃভাষা বাংলা, ইংরেজি ভাষাটা শিখতে গেলে এই বাংলার সঙ্গেই আগে সেটাকে ভালোভাবে কম্পেয়ার করতে হবে। ঠিক আছে? শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়। দে ড্রোভ এ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ এ কার, তারা গাড়ি চালাবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল। রানা উইল গো টু স্কুল, রানা স্কুলে যাবে। সো এইভাবে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ওয়েতে ভার্বের ফর্মের চেঞ্জটা বোঝা লাগবে। এবং সেইটা বোঝার সঙ্গে সঙ্গে টেন্সের ফর্মের পরিবর্তন, টাইমের পরিবর্তন, অর্থের পরিবর্তন, এটাও ভালোভাবে আমাদেরকে শিখতে হবে, ভালোভাবে আমাদেরকে নিতে হবে। এবং আমাদের কিন্তু সেন্টেন্স বা বাক্য শুধু এইভাবে তৈরি করলে হবে না। একটা সেন্টেন্স বা একটা বাক্যকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো করে যেতে হবে, এগুলো করার চেষ্টা করতে হবে। অর্থাৎ একটা কথাকে কতগুলো ওয়েতে আমরা ভাঙতে পারি, কত ভাবে আমরা নিতে পারি বা বলতে পারি, এই বিষয়টা সম্পর্কেও কিন্তু আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট রাখা প্রয়োজন। দ্যাট ইজ দ্য থিংস। তাহলে তিনটা ইনডিফিনিট টেন্স আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, কেউ কোনো কিছু করে, সাবজেক্টের পর ভি ওয়ান। কেউ করেছিল, গিয়েছিল, এসেছিল, খেয়েছিল, ভি টু। করবে, যাবে, খাবে, পড়বে, চলবে, উইল প্লাস ভি ওয়ান, যেটাকে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বলছি। এখানেও দেওয়া আছে, দেখেন সাবজেক্ট আই, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় আছে। অবজেক্ট হচ্ছে টিভি, 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 কার, কার, কার। তাহলে পরিবর্তনটা কোথায়? পরিবর্তনটা কিন্তু এই ভিতরে ভার্বের ফর্মে। সো এইখানে আমাকে ফোকাস রাখতে হবে। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাই। আই ড্রোভ এ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো। এবং এগুলোকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, সেটা করবেন ঠিক আছে। বাট আমি একটা বিষয় আপনাদেরকে বলছিলাম, যারা ফ্রি ক্লাসে ছিলেন, কারো মনে আছে কিনা, আমি ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম এই তিনটা টেন্সকে ব্যবহার করে। আমি যদি সেটা একটু দেখাই, আপনারা নিজেরা নেক্সট ক্লাসে একটা প্রেজেন্টেশন তৈরি করে এই ক্লাসের ভিতরেই আমাকে প্রেজেন্ট করবেন।
এবং সেখানে নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনারা কথা বলবেন। সাবজেক্ট বসাবেন আই, মানে আপনি, আমি। সাবজেক্টের পর আপনি যে কাজগুলো প্রতিদিন করেন, যে কাজগুলো গতকাল করেছিলেন, যে কাজগুলো আগামীকাল করবেন, অর্থাৎ এই তিনটা ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ব্যবহার করে নিজের এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করতে হবে। শুধু রুলস এবং স্ট্রাকচার শিখে রাখলে হবে না। প্র্যাকটিক্যালি যদি আমরা ভাষাটাকে নিতে না পারি, শিখতে না পারি, বলা বলা শুরু করতে না পারি, তাহলে কখনো ইংরেজি ভাষাটা প্রফেশনালি বোঝা বোঝা যায় না। যেমন এখানে আমি আপনাদের একটা স্যাম্পল অ্যান্সার দেখিয়েছিলাম, যদি আমি আরো একবার দেখাই দেই, আপনাদের কাজটা হবে নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস, ফিউচার অ্যাক্টিভিটিস। এটা যারা ফ্রি ক্লাসে ছিলেন তারা হয়তো একবার দেখছিলেন, বাট এবার আমি বলবো শুধু তো দেখেই গেছেন, নিজেরা তৈরি করেন ফর দ্য নেক্সট ক্লাস। অ্যান্ড আমি সেখান থেকে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, যদি আপনারা বলতে পারেন, সেখানে যদি কোনো ভুল হয় আমি সংশোধন করে দিব, সেটার দায়িত্ব আমার, বাট আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে দেখেন একজন বলছে যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, আর হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। অর্থাৎ আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি করেন প্রতিদিন, আপনার প্রতিদিনের কাজ কি, এটা আপনি যখন আমাকে ইংলিশে বলবেন, আপনাকে আগে বাংলাটা ভাবতে হবে যে আমি কেমন টাইমে কথাটা বলবো, যে আমি প্রতিদিন এটা করি, ওটা করি, ওখানে যাই, এখানে যাই, এইভাবে আসি, ওইভাবে যাই। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্সের ভিতর যায়, যার স্ট্রাকচার হচ্ছে V1 সাবজেক্টের পর। এখানে দেখেন আমি এই যে ইয়েলো কালার দিয়ে ভার্ব গুলোকে হাইলাইট করছি, এখানে প্রতিটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1। আমি যদি অতীত কাল জিজ্ঞাসা করি, পাস্ট ফর্ম, ফিউচার মানে ভবিষ্যৎ যদি জিজ্ঞাসা করি, উইল এর ব্যবহার থাকবে বা হবে। সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে, এক্সটেনশন এক্সটেনশনের জায়গায় থাকবে। পরিবর্তনটা হয় মূলত ভার্বের ফর্ম। আর ইংলিশে কথা বলা বা স্পিকিং করা খুব কঠিন কিছু না, যদি টাইমিংটা বোঝা যায়, তাহলে একটা পার্টিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সম্পূর্ণরূপে স্পিকিং করা যায়, প্রেজেন্টেশন দেওয়া যায়, খুব ভালোভাবে কথা বলা যায়। অর্থাৎ কথা বলার জন্য, একটা টপিকের উপর স্পিচ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। হ্যাঁ, এখানে কোনো কন্টিনিউয়াস নেই, পারফেক্ট নেই, কোনো প্যাসিভ নেই, নাথিং। অর্থাৎ আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারলে দ্রুত শেখা যায় ল্যাঙ্গুয়েজ। যেমন এই জায়গাটাতে দেখেন, এখানে বলছে একজনের স্যাম্পল একটা অ্যান্সার, এটাকে মেনটেন করে আপনার কাজের সঙ্গে হয়তো এর কাজটা মিলবে না, তো আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন, কিভাবে চলেন, কিভাবে থাকেন, সেটা মেনশন করতে পারবেন কিনা ইংলিশে। যেমন এখানে বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। এরপর কি বলছে দেখেন, আই এম সাকিব বিফোর ইউ, বিফোর বলতে ইন ফ্রন্ট অফ ইউ, এখানে আপনি আপনার নামটা দিবেন, প্রথমে একটা গ্রিটিংস দিবেন এইভাবে। এরপর বলছে আই এম রিয়েলি গ্ল্যাড, গ্ল্যাড মানে আনন্দিত, খুশি, আমি সত্যি আনন্দিত। টু শেয়ার, এটা একটা ইনফিনিটিভ, টু প্লাস বিয়ন্ড, শেয়ার করতে পেরে, ব্যক্ত করতে পেরে, মাই ফিলিংস অর্থাৎ আমার অনুভূতি। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। তাহলে উইল প্লাস ট্রাই, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স। এইবার থেকে মানে এইবার হচ্ছে মেইন পার্টটা, বডি পার্টটা শুরু। প্রথমত একটু ইন্ট্রোডাকশন পার্ট ছিল, এবার বডি পার্টটা শুরু। এটা একটু আপনারা পড়ার চেষ্টা করেন, বুঝতে পারবেন ভার্ব গুলো কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, তার মানে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, প্রতিদিন করে। তাহলে এখানে কি বলছে, I get up early in the morning every day. Then I brush my teeth. I wash my face and take ablution for further prayer. After that, I do some exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office at 9:30 a.m. Certain time এর আগে at preposition বসে। তাহলে আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, মুখ ধুই, উজু করি ফজরের নামাজের জন্য, কিছু ব্যায়াম করি, এরপর ফ্রেশ হয়ে আমার ব্রেকফাস্ট করি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, সাবজেক্টের পর ভার্বের এই প্রেজেন্ট ফর্মটা বসাতে হবে। এখন আপনারা প্রতিদিন কি করেন, যার যার এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। একটা সাবজেক্ট নিবেন, এবার যে কাজটা করেন সেই ভার্বটা বসাবেন। সাবজেক্ট তো আই, ভার্বটা বসাবেন। ভার্ব বসাতে পারলে দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। আমি ইংরেজি পারি না, আমি ও পারি না, ও পারি না, ভোকাবুলারি পারি না, এইসব অজুহাত দিলে অজুহাত দিয়ে যেতে হবে।
কখনো আপনি শিখতে পারবেন না। কাজ শুরু করে দিতে হবে, ভুল হবে, সেটা আমি সংশোধন করে দিব, ঠিক করতে হবে। কিন্তু আমি পারবো না, ভুল হবে, অন্যরা কি মনে করবে, এইগুলো ভেবে বসে থাকলে হবে না। ইউ হ্যাভ টু ডু লট অফ ওয়ার্ক, ইউ হ্যাভ টু exercise regularly, you have to make new sentences every single day, you have to think it in English of any kinds of things, you have to create an environment in your own brain for learning English properly. You know that English is just a language, so you speak in Bengali whole day with your relatives, colleagues, or others, friends and family members. So but whatever you speak in Bengali with them, you can speak with yourself about that kinds of things, about that kinds of story, about that kinds of, you know, that scenario. I mean, whatever you are going to describe with them, what kinds of things you are making conversation with them, just try to speak with yourself that আপনার আজ অফিসে যাচ্ছেন, তো আপনার কলিগ আপনাকে ফোন দিছে, ভাই অফিসে যাবেন না, কখন যাবেন? আপনি বলছেন যে এই তো আমি বের হচ্ছি বাসা থেকে, তুমি এখানে এসো। এই কথাগুলো আমি বাংলায় তাকে সকালে বলছি। এবার আপনি নিজের সঙ্গে নিজে কথা বলেন, আমি যে ওর সাথে বাংলায় এই কথাগুলো বললাম, এই কথাগুলো আমি যদি ইংলিশে বলার চেষ্টা করি, তাহলে কিভাবে হবে? আমি পারতেছি কিনা? তাহলে যদি না পারি, আমি কেন পারতেছি না, কোন জায়গায় প্রবলেম হচ্ছে? তাহলে আমি তো ওই স্যারের কাছে ভর্তি হয়েছি, পড়ি ওই স্যারের কাছে শুনবো, সেই জায়গাটা আমি ফোকাস করবো। তাহলে ভাই, আপনি কোথায় আছেন, ওয়ার আর ইউ নাও? আপনি অফিসে যাবেন না? ওয়ন্ট ইউ গো টু অফিস টুডে? হ্যাঁ। আহ, সে বলছে এই তো আমি বের হচ্ছি, ইয়েস আই এম কামিং, আমি আসতেছি। হ্যাঁ, প্লিজ ওয়েট ফর মি, আমার জন্য অপেক্ষা করো। তো এই যে কথাগুলো, একটা ফিউচার ইনডিফিনিট টেন্স, বা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কোন দিক থেকে আমি বাংলা কথাটা ভেবে ইংলিশে বলতে পারি, এবং আমি পারতেছি কি না, না পারলে প্রবলেমটা কোথায় হচ্ছে, কোথায় ফোকাস করতে হবে, এই ভাবনাটা, এই ধারণাটা, এই কনসেপ্টটা নিজের করতে হবে, নিজেকে অনুমান করতে হবে, নিজেকে নিতে হবে। এটা না নিতে পারলে কেউ আপনাকে এটা গালে তুলে দিবে না। কারণ এটা ভাষা, যেটা বারবার বলছি, এটাতে নিমগ্ন থাকতে হবে। এই ল্যাঙ্গুয়েজের একটা এনভায়রনমেন্ট আপনার ব্রেনে সেট আপ করতে হবে। আমি আমি গাড়িতে চলাফেরা করি, যেখানে যাই, হাঁটা চলা করি, আমার কিন্তু ওই যে ব্লুটুথ হেডফোন কানে ইংলিশের স্পিকিং আমার কিন্তু সব সময় চলতে থাকে। আমি বাসায় ভাত খাই, যা করি, সাউন্ড বক্সে আমি যতটুকু সময় ফ্রি থাকি, বিভিন্ন ধরনের মোটিভেশনাল স্পিচ আমি শোনার চেষ্টা করি ইংলিশে। তো আমি তো পারি, আমি তো জানি, তারপরেও তো আমি শুনে যাচ্ছি, অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে। তো এই ধরনের একটা এনভায়রনমেন্ট, এই ধরনের একটা পরিবেশ নিজের ভিতরে, নিজের ব্রেইনে সেট আপ করতে হবে। তাহলেই আপনি দ্রুত ইংরেজি ভাষাটাকে ডেভেলপ করতে পারবেন। এবং আমি যে ওয়ার্ক, যে কাজগুলো, যে টাস্ক গুলো দিব, এখন থেকেই তো দিয়ে দিচ্ছি, শুরু করে দিচ্ছি। এখান থেকে আপনাদের কাজ শুরু করতে হবে। তাহলে দেখেন এরপর কি বলছে, দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, এখানে ডুইং লেখা লাগবে না, এটা কেটে দিলেও হয়। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, দেন আই টেক লাঞ্চ এট 2 p.m, আমি দুইটায় লাঞ্চ করি, জাস্ট অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে এরকম। সেন্সটা কেন আসছে? কারণ সাবজেক্ট পর ভার্বের ফর্মটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস এট 5 p.m, আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আই লার্ন ইংলিশ ফর 1 hour। অর্থাৎ আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি, আমি কিছু সময় আমার পরিবারের সাথে কাটাই, তারপর আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। দেন আই টেক মাই ডিনার এট 10 p.m, আমি 10টায় আমার ডিনার করি, গো টু বেড ফর স্লিপিং এট 11 p.m, আমি 11টায় বেডে ঘুমাতে যাই। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স। তাহলে এখন ভেবে দেখেন, এখানে বারবার সব জায়গায় দেন লেখা দেখছেন বা আফটার দ্যাট, এগুলো পরিবর্তন করা যায়, এটা নিয়ে আপনার ভাবা লাগবে না, এটা প্রাইমারি লেভেলে, এই জন্য আমি এগুলো লিখে রাখছি। এখানে যে শুধু এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড ব্যবহার করবেন এটা না, এখানে বিভিন্ন ওয়ার্ড ব্যবহার করা যায়, ফার্স্টলি, সেকেন্ডলি, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, ফর এক্সাম্পল, মোর ওভার, বিভিন্ন ধরনের ব্যবহার করা যায়। সেটার স্টকও আমার কাছে আছে, সেটা আমি আপনাদের শেখাবো। এটা নিয়ে ভাবতে হবে না। ওটাকে প্রেজেন্টেশনটা দেওয়া শেখেন, সাবজেক্ট এবং ভার্বটাকে সঠিকভাবে বসানো শেখেন। সাবজেক্ট আর ভার্ব বসালে অবজেক্টটা যে অটোমেটিক্যালি চলে আসতেছে, সেটাকে ইউজ করা শেখেন। প্রেপোজিশনের ব্যবহারটা আমাকে বুঝতে হবে, এইগুলো আগে শেখেন, অন্যান্য বিষয়গুলো পরে। তো এগুলো হচ্ছে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করলে কেউ কোনো কাজ অ্যাজ ইউজুয়াল করে, প্রতিদিন করে, রেগুলার ওয়েতে করে, সেইটা আমি প্রকাশ করতে পারছি। এবার আমি যদি টাইমে চেঞ্জ করি, যেটা আমি বারবার বলছি, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারবো না, আমরা সামনে যেতে পারবো না, আমার পরিবর্তন করতে হবে। তাহলে আমি যদি পরিবর্তন করতে চাই,
আমার যদি এইটা থাকে, যেমন দেখেন হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি গতকাল সারাদিন কি করেছিলেন বা আপনার গতকালকের কাজ কি ছিল, এটা আপনি আমাকে ইংলিশে কিভাবে বলবেন? তো আপনি এইভাবে বলছেন যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, ওয়াল আই এম সাকিব, বিফোর ইউ আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। অর্থাৎ ফার্স্ট একটা গ্রিটিংস আপনার মতো দিলেন, দেওয়ার পর দেখেন এইখানে ভার্বের ফর্ম গুলো এই যে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা, এগুলো পাস্ট ফর্ম, প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে যদি পাস্ট ফর্ম জানা না থাকে আপনার, অতীতের কোনো কথা, শুধু পাস্ট অ্যাক্টিভিটিস না, অন্য যে কোনো এক্সপিরিয়েন্স কেউ যদি আপনাকে শেয়ার করতে বলে, আপনি কিন্তু পারবেন না। আমরা অনেকে মনে করি কি, যে ভার্বের মানে পাস্ট ফর্ম বা পাস্ট টেন্স মানে মনে হয় সব জায়গায় ওয়াজ ওয়ার ব্যবহার করতে হয়, বাট না। পাস্ট ইনডিফিনিট টেন্স বলতে মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মটা লাগে, ওয়াজ ওয়ার না। কিন্তু অনেকে এটা ব্যবহার করে, এই জন্য বলছি। তো সেই প্রিন্সিপাল যে ভার্বটা থাকে সেটার পাস্ট ফর্ম যদি না জানি, অতীতের যে কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে আমি প্রবলেম ফেস করব। কেউ যদি আপনাকে বলে ডিড ইউ গো এনি কাইন্ডস অফ সি বিচ, এনি কাইন্ডস অফ ফরেস্ট, হ্যাভ ডিড ইউ ভিজিট এনি কাইন্ডস অফ জু or remarkable places, if you visit please share your experience। আপনি কখনো সমুদ্র সৈকতে গিয়েছেন, কখনো চিড়িয়াখানা ভ্রমণ করেছেন, কখনো কোনো উল্লেখযোগ্য স্থান দর্শন করেছেন? যদি করেন একটু বর্ণনা করেন তো, কবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, কি কি দেখেছিলেন, কি করেছিলেন, কেমন এক্সপিরিয়েন্স ছিল। এটা যখন আপনি উত্তর দিতে যাবেন, সব পাস্ট টেন্সে বলতে হবে, কারণ আপনি অতীতকে শেয়ার করছেন। আর যখন পাস্ট টেন্সে বলবেন, মেইন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। তাহলে ওই টাইমে কথা বলার ক্ষেত্রে যে কথাগুলো আপনার মনে আসবে, সেই কথা, সেই কাজ, সেই ভার্বের পাস্ট ফর্ম যদি জানা না থাকে, আপনি ইংলিশে কথা বলবেন কিভাবে? আমরা কথা বলতে পারি না কিন্তু শুধু এই একটা জায়গার কারণে। তাহলে এখানে কি বলছে দেখেন, আপনাকে তাকে জানতে হবে গেটের পাস ফ্রম গট, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং yesterday, then I brushed my teeth, I washed my face and took ablution for fajr prayer. After that I did some exercise, আমি কিছু ব্যায়াম করেছিলাম, then I refreshed myself and took my breakfast, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমি আমার ব্রেকফাস্টটা সম্পন্ন করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস এট 9:30 AM, 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড ডুইং মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। দেন আই টুক লাঞ্চ এট 2 PM, আমি 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস এট 5 PM। তাহলে কামের পাস্ট ফ্রম কেম, স্টার্টের পাস্ট ফ্রম স্টার্টেড, টেকের পাস্ট ফ্রম টুক, গেটের পাস্ট ফ্রম গট, ওয়াশের পাস্ট ফ্রম ওয়াশড। এটা আমাকে আগে জানতে হবে, হ্যাঁ। দেন আই স্পেন্ড সাম টাইম, স্পেন্ডের পাস্ট ফর্মকে স্পেন্ডেড বলে, কারণ বেশিরভাগ মানুষ জানে কি মোস্ট অফ দ্য ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওই ইডি থাকে, কিন্তু না, স্পেন্ডের পাস্ট ফর্মটা স্পেন্ডেড না, স্পেন্ড, যেমন সেন্ড, সেন্ট, ঠিক আছে। স্পেন্ড মানে সময় কাটানো, আমি কিছু সময় কাটিয়েছিলাম আমার পরিবারের সাথে। দেন আই লার্ন, এখানে ইডি হবে। আমি আই লার্ন ইংলিশ ফর 1 hour, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। I took my dinner at 10 p.m. I went to bed for sleeping at 11 p.m. So that's all about my yesterday activities. Thanks for patience sharing. ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। দেখেন ইংরেজি কিন্তু কঠিন না, সাবজেক্ট বসাবেন, ভার্ব বসাবেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এখানে একজন মানুষের স্যাম্পল একটা অ্যান্সার দেওয়া আছে, এটার উপর ডিপেন্ড করে আপনি আপনারা গতকাল কি করেছিলেন, গতকালকে আপনার কাজকর্মগুলো কি ছিল, সেটা কি আপনি একটু বসাতে পারবেন না? সাবজেক্ট বসাবেন আই, তারপর আপনি যে কাজটা করেছিলেন, আপনি যদি বলেন আমি বাজারে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু মার্কেট। আপনি যদি বলেন আমি শপিং এ গিয়েছিলাম আমার স্ত্রীকে নিয়ে, আই ওয়েন্ট ফর শপিং উইথ মাই ওয়াইফ। এইভাবে বসান। আপনি যদি বলেন আমি গতকাল অফিসে ছিলাম, তাহলে আই ওয়াজ ইন অফিস। আপনি যদি বলেন আমি অফিস থেকে বিকাল 5টায় বাসায় ফিরেছিলাম, আই কেম ব্যাক ফ্রম অফিস এট 5 PM। আপনি তারপরে যদি বলেন আমি অফিস থেকে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়েছিলাম, ডিনার করেছিলাম, আমি মাগরিবের নামাজ পড়েছিলাম, তারপর আপনার ক্লাসে জয়েন করেছিলাম, তাহলে আই জয়েন্ড ইউর ক্লাস, আই সেইড মাগরিব প্রেয়ার, আই টুক মাই ডিনার। এইভাবে কিন্তু সাবজেক্ট আর ভার্ব বসালে দেখবেন অবজেক্টটা অটোমেটিক চলে আসতেছে। তো আপনি যে কাজটা করেছিলেন সেটাকে আপনার মেনশন করতে হবে, নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। এটা একবার করা শুরু করতে পারলে, একবার কথা বলতে পারলে ইংলিশে, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, মনে হবে যে না আমি পারতেছি, আমি পরে আরো পারবো। আর যারা কথা বলবেন না, যারা শুধু ক্লাস করে যাবেন, দেখে যাবেন, শুনে যাবেন, তাদের এটা এটা শুনেই যেতে হবে, শেষ নামাতে পারবেন না, ভালো করতে পারবেন না। বারবার এই কথাটা বলছি, কাজটা আপনার। আমি যদি টাইমটা আবার চেঞ্জ করতে বলি, আমি যদি আপনাকে বলি যে এখন তো 11টা বাজে, আমার ক্লাস করছেন, আগামীকাল কি করবেন? প্রত্যেকের আগামীকালকের কাজ ব্রেনে সেট আপ করা থাকে না, যে আমি আগামীকাল এটা করব, এটা করব, এখানে যাব, এর সাথে খেলবো, ওর সাথে পড়বো, অফিসে যাব, তার সাথে দেখা করব, এই টাইমে বাসায় ফিরবো, আবার ক্লাসে জয়েন করব।
তো এই কথাগুলো বলার জন্য আমাকে ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। ফিউচার টেন্সের স্ট্রাকচার হচ্ছে শ্যাল বা উইল প্লাস বি অন। তো আমি বলছি শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করতে। তাহলে উইলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট, তাহলে ভবিষ্যতে আমি করবো যাবো এগুলো হয়ে যায় অটোমেটিক। তাহলে ভেবে দেখেন ইংরেজি ভাষা কঠিন না, চেঞ্জটা কোথায়? সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, এগুলো চলে আসে অটোমেটিক। পরিবর্তনটা বুঝতে হবে, ফোকাসটা রাখতে হবে ভার্বের উপর। ভার্ব ঠিক থাকলে সম্পূর্ণ বাক্য ঠিক থাকবে। যেমন দেখেন লেখা আছে আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে এভরিডে না বলে এখানে বলবো না টুমোর, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। Then I will brush my teeth, I will wash my face, I will take ablution for further prayer, I will do some exercise, I will refresh myself and take my breakfast. অর্থাৎ ওই কথাগুলোই জাস্ট আমি করবো। আমি এই টাইমে ঘুম থেকে উঠবো, ব্রাশ করব, তারপর মুখ ধোবো, উঁচু করবো, ফজরের নামাজের জন্য কিছু ব্যায়াম করব, আই রিফ্রেশ মাই সেলফ, আমি ফ্রেশ হবো এবং ব্রেকফাস্ট করবো, আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30, আমি 9:30-এর দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হবো, আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করবো, আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 p.m, তারপর আমি 2টায় লাঞ্চ করবো, আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m, 5টায় অফিস থেকে বাসায় ফিরবো, আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, তারপর আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো, আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, আমি তারপর 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো, দেন আই উইল টেক মাই ডিনার এট 10 p.m, 10টায় ডিনার করবো, আই উইল গো টু বেড ফর স্লিপিং এট 11 p.m, 11টায় বেডে ঘুমাতে যাবো। তো ইট উইল বি মাই টুমরোস অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে আমি যাবো, খাবো, খেলবো, চলবো, পড়বো, লিখবো, করবো, উইল প্লাস বি অন। ভেবে দেখেন খুব সহজ ইংরেজি ভাষা, কঠিন না। আমরা কঠিন করে ফেলি নিজেরা, আমরা সহজটা বুঝতে চাই না, নিতে চাই না। তো যদি আপনার এক্সপিরিয়েন্সটা এই জায়গাটা থেকে আপনি শেয়ার করতে পারেন, যদি আপনি এটা থেকে ভালোভাবে ডেভেলপ করতে পারেন, এগোতে পারেন, আমার সামনে প্রেজেন্ট করতে পারেন, আই হোপ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল ডেস্টিনেশন উইদিন ভেরি শর্ট টাইম। সো আপনাকে কাজ করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আমি এটা পাঠিয়ে দিচ্ছি, এই স্যাম্পল অ্যান্সারটার উপর ডিপেন্ড করে আপনারা, আবারও বলছি আমি, নিজেদের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করবেন। যারা পারবেন করবেন, আর না পারলে আর কি বলবো, দেখবেন যেটা দেখছেন সেইভাবে, ঠিক আছে? বাট এটা নিজেরা একটু করার চেষ্টা করবেন, নিজেদের এক্সপিরিয়েন্সটা এই জায়গাটাতে শেয়ার করার চেষ্টা করবেন, আমি একটু দেখতে চাই। তাহলে আমি অন্য রিলেটেড আরো প্রেজেন্টেশন দিতে থাকবো, অর্থাৎ কথা বলা আমাদের শুরু করতে হবে। আমি স্পোকেন রুলস পড়াবো, স্ট্রাকচার পড়াবো, শিখাবো, অনেক কিছু আছে, অনেক কিছু শিখাতে হবে। বাট তার ভিতর দিয়ে যাতে প্র্যাকটিসটা চলে, আমরা শুধু শিখে সেটাকে শেষ করে চলে যাব, সেটাকে আমাদের ধরে রাখতে হবে, এটা একটা ভাষা। আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বললাম? কথাগুলো ক্লিয়ার একটা কথা, একটু ওয়েট করেন, আমি তো কথা শুনবো বলছি, একটু ওয়েট করেন, আমার কথাগুলোর আগে উত্তর দেন। তাহলে কি বললাম? কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে ভার্বের ফর্মগুলো খাতায় উঠাতে হবে, সেটা আমি পাঠিয়ে দিব। 2 নাম্বার কাজ হচ্ছে 3টা ইনডিফিনিট টেন্স যেভাবে আমি দেখাই দিলাম ফাইল পাঠিয়ে দিব, সেইভাবে একটু প্র্যাকটিস করবেন। অর্থাৎ একটা সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম বসায় অবজেক্ট চলে আসবে। তারপরে 3 নাম্বার কথা কি, ওইটা দিয়ে আমি আমার প্রতিদিন কি কাজ করি, গতকাল কি করেছিলাম, আগামীকাল কি করব, 3টা টাইমের উপর 3টা প্রেজেন্টেশন আমি তৈরি করব আমার এক্সপিরিয়েন্স থেকে। সেখানে আমার একটা স্যাম্পল অ্যান্সার আছে যেটা পাঠিয়ে দিয়েছি, বুঝতে না পারলে সেই স্যাম্পল অ্যান্সারটা দেখবেন, ইভেন এই ক্লাস রেকর্ডটা পাবেন, সেটা দেখে আপনারা তৈরি করবেন। এখন থেকে কাজটা আপনার বেশি হবে, আপনাকে কাজ করতে হবে, এটা তৈরি করবেন। এরপরে নেক্সট ক্লাসে আমি কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়াবো, এবং নেক্সট ক্লাসে আমি আপনাদের যে কাজটা করব সেটা হচ্ছে নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং কোশ্চেন তৈরি করা শিখাবো। ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করে কিভাবে আমরা একজন আরেকজনকে ইনস্ট্যান্টলি প্রশ্ন করতে পারি সেইগুলো শিখাবো। তারপরের ক্লাসে তারপরের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে এগুলো আমরা যখন শিখতেছি টেন্সের স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ভিতরে আবার আপনাদের ইয়ে থাকবে, এই যে অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এগুলোকেও আবার প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, ব্যবহার করা যেতে পারে, তো আমরা আরো ভিতরে যাব, আরো গভীরে যাব, সেখান থেকে আমরা ডেভেলপ করব। এই টেন্সের উপর অনেকগুলো সেশন থাকবে। তারপর কি করব? তারপর এই যত স্ট্রাকচার শিখলাম এইগুলো দিয়ে আমরা ছোট ছোট কিছু কনভারসেশন প্র্যাকটিস করব, কিছু বাংলা বাক্য দেখাবো, যেটা দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন টেন্স, আইডেন্টিফাই করে সঠিকভাবে ইংলিশে লিখতে হবে। সেখানে কোশ্চেন থাকবে, নেগেটিভ থাকবে, ইন্টারোগেটিভ থাকবে, নেগেটিভ ইন্টারোগেটিভ থাকবে, সেটা আপনাকে ডেভেলপ করতে হবে। এই কাজগুলো কিন্তু আমরা এক এক করে সামনের দিকে যাব, করব। কথা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? এই টেন্সের জায়গাটা কমপ্লিট করার পর টেন্সের জায়গাটা কমপ্লিট করার পর
আমরা আসব মডাল এবং সেমি মডাল। মডাল সেমি মডাল জানতে হবে, কারণ শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। এই মডাল সেমি মডাল কমপ্লিট করার পর আমরা আসব প্যাসিভ ভয়েসের ব্যবহার, এটাও ভালোভাবে জানতে হবে। আর এই প্যাসিভ ভয়েস যখন হয়ে যাবে, তখন আমাদের শিখতে হবে কন্ডিশনাল সেন্টেন্স, রিলেটিভ প্রোনাউন, পজিটিভ ভার্বের ব্যবহার। এইগুলো শিখতে পারলে কি হবে, প্র্যাকটিক্যাল যে প্যাসেজ অ্যানালাইসিস আছে, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, রিডিং প্র্যাকটিস, স্পিকিং প্র্যাকটিস, বা বড় বড় যে অনুচ্ছেদ, নিউজ পেপার আর্টিকেল, এইটা ট্রান্সলেশন করতে সুবিধা হবে, আমরা ওইটাই যাব, ওইটাই ফোকাস করব। এইভাবে আমরা সামনের দিকে এগোবো, এগুলো থাকবে আমাদের সামনের আউটলাইন। এটা হচ্ছে কথা। সবাই এই রেকর্ডটা দেখবেন এবং যেভাবে কাজটা দিলাম, টাস্কটা দিলাম, প্রেজেন্টেশনটা তৈরি করবেন। এখন যারা কোশ্চেন করতে চান, কারো কোনো কোশ্চেন থাকলে রেইজ হ্যান্ড অপশনটা প্রেস করেন, এখান থেকে রেইজ হ্যান্ড নামের একটা অপশন আছে, এটা প্রেস করেন, এক একজন করে কথা বলবেন, আমি সবার কথার উত্তর দিব, প্রশ্নের উত্তর দিব। আপনারা শান্তভাবে কোশ্চেন করতে পারবেন, আমি সবার কথা শুনবো। রেইজ হ্যান্ড অপশনটা প্রেস করেন। আমি রেকর্ডটা অফ করে দিই, এটা আমি পাঠিয়ে দিব আপনাদের।